বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটা একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান। তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে এটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 8 মার্চ 2025-এর কর্মসংস্থান। আজকে এই কর্মসংস্থান থেকে একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তা আমরা নিচের প্র্যাকটিস তা আমরা মূল প্র্যাকটিস সেটে যাই বলবো। চলুন আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এখন এই প্র্যাকটিস সেটটা যদি জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কোন পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা এ সপ্তাহের কর্মসংস্থানে দিয়েছে। তো চলুন আমরা জুম করে বড় করে দেখি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু আরপিএফ কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট। অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে আরআরবি এক্সাম আরপিএফ কনস্টেবল। এখন আমরা এই প্র্যাকটিস সেটটা শুরু করব, তবে তার আগে এখানে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে এই লেখাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কিন্তু অনেক কিছু আপনারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে সিলেবাস এবং তার বিষয়বস্তু সম্পর্কে আপনাকে একটু জানা বোঝার দরকার আছে। তো এইখানে এই যে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে লেখা আছে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4208 জন ছেলেমেয়ে নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট শুরু হয়েছে 2 মার্চ থেকে, অর্থাৎ এই মাসের মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু এই পরীক্ষাটা শুরু হয়েছে, চলবে কিন্তু 20 মার্চ পর্যন্ত। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, শারীরিক মাপযোগ্য পরীক্ষা হবে। এই পরীক্ষা ঠিক 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থাকবে কত 35টি, অ্যারিথমেটিক্সে থাকবে 35টি, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি। অর্থাৎ এখানে 35, 70 আর 50 120টি প্রশ্ন মোট থাকবে। সময় থাকবে কত 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে আপনার 120টা প্রশ্ন উত্তর দিতে হবে। তারপরে দেখুন নেগেটিভ মার্কিং আছে। এই নেগেটিভ মার্কিং আছে এখানে কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে। আপনারা যেটা জানবেন সেটাই যেন উত্তর করবেন, নেগেটিভ মার্কিং নিয়ে আসবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম। তারপরে দেখুন এখানে লেখা আছে এই পরীক্ষাটি যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 60টি প্রশ্ন তৈরি করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশেষজ্ঞ প্রমা দাস। তো প্রমা দাস এই প্র্যাকটিস সেটটা তৈরি করেছেন। চলুন আমরা চলে যাই মূল প্র্যাকটিস সেটে, যে দেখি প্রথম প্রশ্ন কী আছে। তার জন্য আমি একটু এদিকে সরালাম, সরিয়ে একটু জুম করে বড় করে নেব। জুম করে বড় করে নেওয়ার পরে এই প্রশ্নটার প্রথম প্রশ্ন কী লেখা আছে আমরা দেখব। তো এখানে প্রথম প্রশ্ন আছে দেখুন, একের দাগের প্রথম প্রশ্ন, মণিপুর দিবস পালন করা হয় কোন তারিখে। এখানে আছে ডিসেম্বর 1 ডিসেম্বর, 21 জানুয়ারি, 1 নভেম্বর, 31 অক্টোবর। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই 21 জানুয়ারি হবে। মণিপুর দিবস পালন করা হয় 21 জানুয়ারি। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা প্রতিষ্ঠা দিবস মহারাষ্ট্র রাজভবনে কিন্তু ইতিমধ্যেই পালিত হয়ে গেছে। মুম্বাই মহারাষ্ট্র রাজভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এর উপস্থিতিতে কিন্তু মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফার্স্ট মানে 21 জানুয়ারি 21 জানুয়ারি 2025 কিন্তু এটা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 2 দাগের প্রশ্নে চলে যাব। 2 দাগের প্রশ্ন আছে মিশন ইন্দ্রধনুর প্রকল্প কেন্দ্র সরকার কর্তৃক কত সালে ঘোষণা করা হয়েছিল? 2005, 2014, 2015, 2016। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2014। এখন বিষয়বস্তু হলো মিশন ইন্দ্রধনুষ প্রকল্প মানে এটা কি জিনিস? মিশন ইন্দ্রধনুষ ভারত সরকারের একটি স্বচ্ছ মিশন। এটি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা 25 ডিসেম্বর 2014 সালে কিন্তু চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হলো ভারতের 90% পূর্ণ টিকাদান কভারেজ অর্জন করা, এবং সেটা করতে হবে 2022-এর মধ্যে। এটা কিন্তু এর লক্ষ্য ছিল। এখন 2022 তো চলেই গেছে, তারপরেও যে বিষয়ে টিকা দেওয়া হয় মানে যে জাতীয়ভাবে 8টি টিকা প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে এই টিকা প্রদান করা হচ্ছে, যেমন ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও, হাম, তারপর শিশুদের যক্ষ্মা এবং হেপাটাইটিস বি, এইসব ইত্যাদি রোগে কিন্তু এই টিকাগুলো দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো 3 দাগের প্রশ্নে। 3 দাগের প্রশ্ন আছে কি? 3 দাগের প্রশ্ন আছে কালপুরুষ এই চরিত্রটির স্রষ্টাকে, কালপুরুষ চরিত্রের স্রষ্টাকে সেটা আপনাকে বলতে হবে। তো কালপুরুষ এই চরিত্রটির স্রষ্টা হচ্ছে, এখানে আছে সমরেশ বসু, সমরেশ মজুমদার, ষষ্ঠী চট্টোপাধ্যায় এবং রঞ্জিত গুহ। 3 দাগের সঠিক উত্তর হচ্ছে সমরেশ মজুমদার, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। কালপুরুষ চরিত্রের স্রষ্টা হচ্ছে সমরেশ মজুমদার, তিনের বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো 4 দিকের প্রশ্নে। 4 দিকের প্রশ্ন আছে ক্রিকেটার কেশব মহারাজ কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন? দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, ভারত। তো ক্রিকেটার কেশব মহারাজ কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন? তো ইনি কিন্তু কেশব মহারাজ কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন। ইনি একজন স্পিন বোলার। আমরা চলে যাব 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে শক্তিস্থল নিচের কোন ব্যক্তির সমাধিস্থল? শক্তিস্থল
নিচের কোন ব্যক্তির সমাধিস্থল? মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী আর জগজীবন রায়। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ইন্দিরা গান্ধী। শক্তিস্থল হচ্ছে শক্তিস্থল, এটি কিন্তু ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই প্রসঙ্গে আরও কিছু সমাধিস্থল আপনাদের বলে রাখি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি কিন্তু নিমতলার ঘাট এনার সমাধিস্থল, নিমতলার ঘাট। রাজা রামমোহন রায় ব্রিস্টল, ইংল্যান্ডে। তারপরে মহাত্মা গান্ধী, এনার কিন্তু সমাধিস্থল হচ্ছে রাজঘাট। আর এপিজে আব্দুল কালাম, এনার সমাধিস্থল হচ্ছে রামেশ্বরম। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাপ্রয়াণ ঘাট, এখানে কিন্তু ওনার সমাধিস্থল। বি আর আম্বেদকর, চৈত্যভূমি। জওহরলাল নেহরু, শান্তি ভবন। আর সেই ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর নাম উঠে আসে, সেখানে ইন্দিরা গান্ধী হচ্ছে শক্তিস্থল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও অটল বিহারী বাজপেয়ী, ইনি হচ্ছে স্মৃতিস্থল। রাজীব গান্ধী, বীরভূমি। আর লাল বাহাদুর শাস্ত্রী, বিজয় ঘাটে। মোরারজি দেশাই, অভয় ঘাটে। চরণ সিং, কিষান ঘাটে। আর গুলজারিলাল নন্দ, নারায়ণ ঘাটে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ কটার কিন্তু আমি মোটামুটি আপনাদের বলে দিলাম। এবার 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের প্রশ্ন হচ্ছে 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন ব্যক্তি? নীলমণি কোফন, জগৎগুরু রাম ভদ্রাচার্য, আর সারা থমাস, আর দামোদর মৌজা। তো এখানে 58তম জ্ঞানপীঠ পুরস্কার। তো প্রথমে আমি জানাই, জ্ঞানপীঠ পুরস্কার 1964 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। আর জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। 1965 সালে জি শঙ্কর গ্রুপকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। এটি মালয়ালম ভাষায় তার কবিতা সংকলন ওদাকুজ্জালের জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়। সেই থেকে ভারতের অনেক নামকরা লেখক এই পুরস্কার ভারতের অনেক নামকরা লেখককে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমচাঁদ, আর কে নারায়ণ এবং অরুন্ধতী রায়। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। তো 58তম জ্ঞানপীঠ পুরস্কারটা কে পেয়েছেন? 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জগৎগুরু রাম ভদ্রাচার্য, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। ইনি কিন্তু এবছর 17ই ফেব্রুয়ারি জ্ঞানপীঠ নির্বাচন কমিটি ঘোষণা করেছে যে সংস্কৃতি পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য এবং গীতিকার সম্পূরণ সিং কালরা, তাকে আমরা চিনি গুলজার নামে, তিনি কিন্তু এই দুজনেই কিন্তু 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পান্নালাল ঘোষ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো পান্নালাল ঘোষ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো পণ্ডিত পান্নালাল ঘোষ 14 জুলাই 1911 সালে এনার জন্ম হয় এবং 20 এপ্রিল 1960 সালে এনার কিন্তু মৃত্যু হয়। যিনি অমলজ্যোতি ঘোষ নামেও কিন্তু পরিচিত। কে? এই পান্নালাল ঘোষ। ইনি একজন ভারতীয় বাঁশিবাদক এবং সুরকার। অর্থাৎ এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু পান্নালাল ঘোষ ছিলেন একজন বাঁশিবাদক, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 8 দিকের প্রশ্নে। রানী কি ভাব নিচের কোন রাজ্যে অবস্থিত? দিল্লি, গুজরাট, কেরালা, রাজস্থান। তো রানী কি ভাব এটি কোথায় অবস্থিত? রানী কি ভাব এটা হলো ভারতের গুজরাটের পাটনা শহরে এটি অবস্থিত। এটি একটি স্টেপ ওয়েল। এটি সরস্বতী নদীর তীরে কিন্তু এটি অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আমরা চলে যাব 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। বৈজয়ন্তী মালা কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত? কথাকলি, ওডিসি, মোহিনীনাট্যম আর কত্থক। তো আমি যতটা জানি ইনি একজন ভারতনাট্যমের মানে বৈজয়ন্তী মালা কিন্তু একজন ভারতনাট্যের সঙ্গে যুক্ত। তো এখানে কিন্তু ভারতনাট্যম আমরা পেলাম না। ভারতনাট্যমের সঙ্গে আরও কিছু মানে শিল্পী যারা এর সঙ্গে যুক্ত, তাদের মধ্যে আছে যামিনী কৃষ্ণমূর্তি, তারপর রুক্মিণী দেবী, তারপর মৃণালিনী সারাভাই, টি বালা সরস্বতী, সিভি চন্দ্রশেখর, তারপরে আছে বৈজয়ন্তী মালা, সীতারাজন, মল্লিকা সারাভাই, পদ্মা সুব্রমণিয়ম আর লীলা সামসন। এনারা কিন্তু সবাই কিন্তু ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে ভারতনাট্যম নেই, তো এখানে এর সঠিক উত্তর এখানে অপশানগুলোর মধ্যে নেই, তাহলে এখানে আমি বৈজয়ন্তীমালা, তো এখানে প্রশ্ন উত্তরটা সম্ভবত ভুল দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বৈজয়ন্তীমালা ইনি একজন ভারতনাট্যম বিখ্যাত নৃত্যশিল্পী। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্ন, নিচের কোন দেশটির সার্কের সদস্য নয়? মালদ্বীপ, চীন, পাকিস্তান আর শ্রীলঙ্কা। তো এগুলোর মধ্যে এশিয়ায় এটার কিন্তু সার্ক অবস্থিত। এশিয়া মহাদেশের সব দেশগুলো নিয়ে কিন্তু সার্ক তৈরি। তো এখানে দেখুন চীন আছে, কিন্তু এই চীনটা কিন্তু সার্কের সদস্য নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাব। ইউনিসেফ
এর সদর দপ্তর কোথায়? জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক, রোম। তো ইউনিসেফের সদর দপ্তর অবশ্যই প্যারিসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে প্যারিসটা কোন শহরে? প্যারিসে তো অবস্থিত, প্যারিস কোথায় এবং এই ইউনিসেফটা কী জিনিস? তা আগে আমরা বলিনি ইউনিসেফটা হলো একটি সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষাগত, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থার জন্য প্রতিষ্ঠিত। এটি কিন্তু 1945 সালে 4 নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে প্যারিস কোথায় অবস্থিত? ফ্রান্সে। বর্তমানে ইউনেস্কোর সদস্য দেশের সংখ্যা কিন্তু 193টি এবং 11টি হচ্ছে সহযোগী সদস্য রয়েছে। প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, লিচেনস্টাইন সম্মিলিত জাতিপুঞ্জ সদস্য কিন্তু ইউনেস্কোর সদস্য নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 12 দাগের প্রশ্ন আছে অপেরা হাউস। অপেরা হাউস দেশের কোন দেশে অবস্থিত? ইতালি, থাইল্যান্ড, ইজিপ্ট আর অস্ট্রেলিয়া। তো এই অপেরা হাউসটা কোথায় অবস্থিত? তো অপেরা হাউসটা অস্ট্রেলিয়ায় অবস্থিত। অস্ট্রেলিয়ার কোথায় অবস্থিত? সিডনিতে অবস্থিত। অস্ট্রেলিয়ার সিডনিতে অপেরা হাউস 2007 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়। কাঠামোর উপরে প্রায় 1.62 হেক্টর জুড়ে 1 মিলিয়নেরও বেশি ছাদের টাইলস রয়েছে। এগুলি সুইডেনে তৈরি হয়েছিল। অপেরা হাউস অস্ট্রেলিয়ায় অবস্থিত, অস্ট্রেলিয়ার সিডনিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। কালাপানি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, গোয়া, মহারাষ্ট্র, কেরালা। তো এই কালাপানি কোন রাজ্যে অবস্থিত? কালাপানি অঞ্চলটি উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন বিভাগের পিথোরাগড় জেলার অংশ হিসেবে ভারতীয় প্রশাসনের অধীনে একটি এলাকা। তবে এটি কিন্তু 1997 সাল থেকে নেপাল ও দাবি করে। এই অঞ্চলটি কালাপানি নদীর আবহাওয়িকার অববাহিকার অংশের প্রতিনিধিত্ব করে। হিমালয়ের কালী নদীর প্রধান জলের মধ্যে একটি 3600 থেকে 5200 মিটার উচ্চতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু উত্তরাখণ্ড, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 14 দাগের প্রশ্নে। 14 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, পয়েন্ট নিমিও কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক, প্রশান্ত, আর্কটিক আর ভারত। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটা পয়েন্ট নিমো, এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 15 দাগের প্রশ্ন আছে স্লেটার বেটল্ট কিসের সঙ্গে যুক্ত? বন সংরক্ষণ, জল সংরক্ষণ, শব্দ দূষণ প্রতিরোধ আর বন্যপ্রাণী সংরক্ষণ। সেল্টার বেটল্ট এটি কিন্তু এর মানে সেল্টার বেটল্ট কিসের সঙ্গে যুক্ত? তো এটার সঠিক উত্তর হবে কিন্তু বন সংরক্ষণের জন্য। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। 16 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সমবর্ষণযুক্ত অঞ্চলগুলি যে রেখা দ্বারা যুক্ত হয় তাকে বলা হয়। সমবর্ষণযুক্ত অঞ্চলগুলি যে রেখা দ্বারা যুক্ত হয় তাকে কি বলা হয়? আইসোহেম, আইসোবার, আইসোহাইট, আইওথার্ম। তো এখানে সমবর্ষণযুক্ত অঞ্চলগুলি যে রেখা দ্বারা যুক্ত হয় তাকে কি বলা হয়? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু আইসোহাইট বলা হয়, অর্থাৎ সিদ্ধাক এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। ভারতীয় সুরক্ষা দিবস কবে পালন করা হয়? ভারতীয় সুরক্ষা দিবস 1 মার্চ, 4 মার্চ আর 13 সেপ্টেম্বর, 6 জুন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? ভারতীয় সুরক্ষা দিবস কবে পালন করা হয়? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 4 মার্চ। ভারতীয় সুরক্ষা দিবস কিন্তু পালন করা হয় 4 মার্চ, অর্থাৎ 17 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন আছে স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় রে? কবিতাটির রচয়িতা কে? দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, বঙ্কিম চট্টোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 18 দাগের সঠিক উত্তর অবশ্যই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। এটা কিন্তু একটা কবিতার লাইন। এই কবিতাটার লেখক হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। 19 দাগের প্রশ্ন আছে কিডনিতে যে পাথর তৈরি হয় তার প্রধান উপাদান কী? কিডনিতে যে পাথর তৈরি হয় তার প্রধান উপাদান কী? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম সিলিকেট, ইউরিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই ক্যালসিয়াম অক্সালেট এটাই কিন্তু কিডনিতে যে পাথর তৈরি হয় তার প্রধান উৎস। প্রধান উৎস কি? ক্যালসিয়াম অক্সালেট। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 20 দাগের প্রশ্নে। তানসেন নিচের কোন সুফি সাধকের শিষ্য ছিলেন? তানসেন নিচের কোন সুফি সাধকের শিষ্য ছিলেন? তো দেখুন এখানে যে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে সেটা কিন্তু উত্তর করে দেওয়া নেই। এখানে কিন্তু একটু প্রবলেম। এখানে কিন্তু এই প্রশ্নটার এই 21 দাগের প্রশ্নের উত্তর যেটা সেটা কিন্তু এখানে বসানো আছে, সেই অপশানগুলো দেওয়া আছে। কিন্তু তানসেন নিচের কোন সুফি সাধকের শিষ্য ছিলেন এখানে যেহেতু বলা নেই, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। তানসেন ওনার যার কিন্তু অন্য নাম ছিল রামতনু, উনি কিন্তু রামতনু নামেও কিন্তু পরিচিত ছিলেন। তিনি মুঘল সম্রাট আকবরের দরবারে নবরত্নের মধ্যে একটা রত্ন ছিলেন। কে? এই তানসেন। আর
তিনি সঙ্গীতের উপরে কিন্তু দুটি ধ্রুপদী বই রচনা করেছিলেন, শ্রী গণেশ স্তর এবং শ্রী গণেশ স্তোত্র আর হচ্ছে সঙ্গীত সার। এই দুটো বইয়ের উপরে কিন্তু তিনি ধ্রুপদী বই রচনা করেছিলেন। এখন এখানে প্রশ্ন আছে যে ওনার তানসেনের নিচের কোন সুফি সাধক এসেছিলেন, অর্থাৎ তানসেনের শিষ্য কে ছিলেন? তানসেনের শিষ্য ছিলেন কিন্তু হরিদাস। হরিদাস এই হরিদাস কিন্তু একজন সঙ্গীত শিল্পী, তিনি তানসেনের গুরু ছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। 21 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 21 দাগের প্রশ্ন আছে, একটি অনুষ্ঠানের সভাপতি এলেন 12:30 ঠিক 10 মিনিট আগে। তার মানে সভাপতি এসেছেন 12:20-তে, তিনি প্রধান শিক্ষকের 20 মিনিট আগে এসেছেন। তার মানে প্রধান শিক্ষক মশাই তাহলে কটায় এসেছে? 12:40-এ। কিন্তু প্রধান শিক্ষক এসেছেন সবার শুরু 30 মিনিট দেরিতে। সভা শুরু হয়েছে তাহলে কত 30 মিনিট দেরিতে এসেছেন। তো প্রধান সাহেব এসেছেন, এই প্রধান শিক্ষক এসেছেন তো 12:40-এ, তাহলে 12:40-এ এসেছেন কিন্তু 30 মিনিট দেরি করে ফেলেছেন। তাহলে এর থেকে 30 বাদ গেলে কটা থাকবে? 12:10 থাকবে। 12:10, তাহলে 12:10 ওই 12:10 কিন্তু এই সভাটা শুরুর সঠিক সময় ছিল। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বি দাগ, 12:10। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের যে প্রশ্নটা আছে, এ বি এর থেকে ধনী, সি এর থেকে ধনী, ডি সি এর থেকে ধনী এবং ই সব থেকে ধনী। যদি অর্থের র্যাঙ্কে তারা পরপর একটি সারিতে বসে, তবে কে ঠিক মাঝে বসবে? তাহলে এখানে বলছে ই সব থেকে ধনী, তাহলে ই যদি সব থেকে ধনী হয় তাহলে ই কিন্তু আগে দিলাম। এর বলছে এ বি এর থেকে ধনী, এ যে সে বি এর থেকে ধনী, সি এর থেকে ধনী, সি এর থেকে ধনী, তাহলে সিটা আমার এখানে বসলো, এর থেকে সি বেশি ধনী। ডি সি এর থেকে ধনী, আর বলছে ডি সি এর থেকে ধনী, তার মানে ডিটা এখানে বসবে। তাহলে ডি সি এর থেকে ধনী, যদি অর্থের র্যাঙ্কে তারা পরপর একটি সারিতে বসে তবে ঠিক মাঝে কে বসবে? তাহলে এদিকে এদিকে এই, তাহলে এই যে সি আছে, সিটা কিন্তু মাঝে বসবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে, নিচের শব্দগুলি যুক্তিসম্মত অর্থে সাজান। এখানে আছে জেলা, ব্যক্তি, পরিবার, সম্প্রদায়, রাজা, দেশ। তো এখানে সবার আগে কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আমরা একটা ক্যালকুলেশন করে নিই, তাহলে বোঝা যাবে। এর মানে সবার আগে কিন্তু নিচের শব্দগুলি যুক্তিসম্মত অর্থে সাজান, তার মানে যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে হবে। তাহলে সবার আগে, তো সবার আগে থাকতে পারে মানুষ, মানে অর্থাৎ ব্যক্তি। ব্যক্তি না থাকলে বাকিগুলো কিন্তু হবে না, সম্ভব নয়। তারপরে ব্যক্তির পরিবার থাকতে হবে, তারপরে ওই ব্যক্তিরা কি সম্প্রদায় সেটা থাকতে হবে। ব্যক্তি গেল, পরিবার গেল, সম্প্রদায়। এবার এবার ওই পরিবারের জেলা কোথায়? তারপরে রাজা হবে, তারপরে দেশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 23 দাগের সঠিক উত্তর কি হবে? এখান থেকে এরকম সাজাতে হবে, 3 হচ্ছে পরিবার, 2 হচ্ছে ব্যক্তি, 2 ব্যক্তি 3 পরিবার, তারপরে 2 3 এবার 4 হচ্ছে সম্প্রদায়, তারপরে 1 হচ্ছে জেলা, 5 হচ্ছে 5 5 হচ্ছে রাজা, আর 6 হচ্ছে দেশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এবার আমরা 24 দাগের প্রশ্ন দেখব। ইংরেজি অভিধান অনুসারে নিচের শব্দগুলো সাজিয়ে পাবেন। এখানে যে অপশনগুলো আছে সেগুলো ইংরেজি অভিধান অনুযায়ী সাজতে হবে। তো এখানে যে প্রশ্নটা আমরা দেখে এলাম ওই পেজে, তাতে এর সঠিক উত্তর হবে 1 2 5 4 3, অর্থাৎ দ্বিধাক হবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন দেখব। যদি কোনো সাংকেতিক ভাষায় এটা লেখা হয় 2134, আর্থকে এটা লেখা হয়, তাহলে এই সাংকেতিক ভাষায় এটাকে কি লেখা হবে? তো আমরা এখান থেকে চলে যাব, এখানে পি সমান সমান হচ্ছে 2, পি সমান সমান 2 হলে এখানে আমরা 2 দেবো। ই সমান সমান কি আছে? ই সমান সমান আছে 4, দেখুন ই সমান সমান 4। তারপরে এ সমান সমান দেওয়া আছে দেখুন 1, এখান থেকে চলে যান, এখানে এ সমান সমান 1 দেওয়া আছে, তো এই 1টা দেবো। আর সমান সমান কি লেখা আছে? আর সমান সমান আছে কিন্তু 5, আর সমান সমান 5 আছে, তো এখানে দেবো 5। তারপরে এল সমান সমান কি আছে? এল সমান সমান আছে 3, তাই আমরা এখানে 3 দেব। তাহলে 2 4 1 5 3, 2 4 1 5 3, অর্থাৎ দ্বিধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল 25টা প্রশ্নের উত্তর। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে।
26-এ প্রশ্ন আছে দেখুন, এই যে শব্দটা আছে, এই শব্দটির অক্ষর রাশি দ্বারা নিচের কোন শব্দটি তৈরি করা যায় না। এখানে যে এই শব্দটা আছে, এই শব্দটা কোন রাশি কোন শব্দটা তৈরি করা যায় না সেটা আপনাকে দেখাতে হবে। তো দেখুন এখানে আছে এগুলো যে আছে সিস্টার, লোটাস, তারপর লোরিস, লোইটার, এরকম আছে। এর মধ্যে দেখুন এই যে বির অপশন যেটা আছে, এইটা দ্বারা এই শব্দটা তৈরি করা যাবে না, কারণ এর মধ্যে ইউ আছে, এখানে কিন্তু ইউ নেই, তাই এই শব্দটা তৈরি করা যাবে না। বাকিগুলো সব কিন্তু তৈরি করা যাবে, বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু এর মধ্যে আছে। অতএব এই শব্দটা দ্বারা কিন্তু এই তিনটি তৈরি করা যাবে, এ সি ডি, এই তিনটি অপশন তৈরি করা যাবে, কিন্তু এটা তৈরি করা যাবে, বি অপশন তৈরি করা যাবে না। তো বির অপশনের সঠিক উত্তর। আমি চলে যাবো 27 দাগের প্রশ্নে। 27 দাগের প্রশ্ন কি আছে দেখবো। 27 দাগের প্রশ্ন আছে দেখুন, 1 1 2 3 5 এই ধারাটির দশম পদ কত। তো এর দশম পদ আপনি কিভাবে বার করবেন দেখুন, আপনাকে আগে একটা জিনিস দেখতে হবে। এখানে আপনি দেখুন এই একের সাথে এই এক যোগ করে 2 হয়েছে, আবার দেখুন এই 2 এর সঙ্গে 1 যোগ করে 3 হয়েছে, 3 এর সাথে 2 যোগ করে 5 হয়েছে। তাহলে 2 এর সঙ্গে 3 যোগ করে 5 হয়েছে, 5 এর সঙ্গে 3 যোগ করে কত হবে 8, 8 এর সঙ্গে 5 যোগ করে কত হবে 13, 8 আর 13 যোগ করলে কত হবে 21, 21 আর 13 এই দুটো যোগ যদি যোগ করি তাহলে কত হবে 21 আর 13 হয়ে যাবে 34, 34 আর 21 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 55। তো দেখুন এখানে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 দশমতম পদ কিন্তু 55 হচ্ছে, তাই বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুন্দর কিন্তু সুন্দর রিজনিং এটা। আমরা 28 দাগের প্রশ্নে চলে যাবো। 28 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক সংখ্যা বসিয়ে সারিটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে সঠিক এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে আপনাকে একটা সংখ্যা বসাতে হবে, বসে এটা সম্পূর্ণ করতে হবে। তো 5-এর পরে এখানে 14 আছে, তাহলে তারপরে দেখুন 40 আছে। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব সেটা আমার দেখার বিষয়। তো আমরা যদি এটাকে এরকমভাবে দেখি, 5-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 এর 5 15 হয়, 15 থেকে একবার দিলে হয় কত 14। এবারে 14-র সঙ্গে আমরা 3 গুণ করব, 3 গুণ করলে কত হয় 3 14 42 হয়, 42 থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে দেখুন 40 হয়ে যাবে। তাহলে এবারে আমরা 40-এর সঙ্গে কি গুণ করব, আবার 40-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে হয়ে যাবে 120, তার থেকে 3 বিয়োগ করব। আগে 1 বিয়োগ করেছি, তার 2 বিয়োগ করেছি, তার 3 বিয়োগ করেছি, কিন্তু 3 কিন্তু সবার সঙ্গেই গুণ করছি, তাহলে বিয়োগ করলে কত হয় 117, যেটা কিন্তু এখানে আছে। এবার 117-এর সঙ্গে কি গুণ করব, 3 গুণ করব, বিয়োগ করব কত 4, তাহলে কত হবে 351, 351 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 347, 347 সঠিক উত্তর। সিটটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 28 দাগের সঠিক উত্তর কিন্তু 347। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 29 দাগের এই প্রশ্নে চলে যাব। 29 দাগের প্রশ্ন কি আছে দেখব। 29 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ। যদি দুজন মিলে কোনো কাজ 21 দিনে শেষ করে তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে। তো এর কর্মক্ষমতা বি এর দ্বিগুণ, যদি দুজনে মিলে কোনো কাজ 21 দিনে শেষ করে তাহলে এ একা কাজটি কতদিন করবে। তাহলে এ যদি 2 হয়, বি হচ্ছে 1, তাহলে 2:1 অনুপাতে করে। তাই এই 3 কাজ 2 আর 1 3, এই 3 কাজ কিন্তু করবে কত, 3 একক কাজ করবে 21 দিনে, 1 একক কাজ করতে গেলে 21 গুণ 3 হয়ে যাবে। এবার যেহেতু বলেছে এ একা কাজটি কত দিনে শেষ করবে, অর্থাৎ এর তো 2 একক কাজ, তো 2 একক মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এর উত্তরটা কি হয়ে যাবে, এখানে 3 একুশ 63, 63/2, 63/2, এটার অর্থ হচ্ছে আপনার 30 দিনও 60, 31 দিনও 62, তাহলে 31 × 1/2, তো এটা হবে 31 × 1/2। এখানে যে অপশানগুলো আছে এগুলোর মধ্যে কোনোটাই 31 × 1/2 নেই, তাই আমরা এখানে এর উত্তরটা নিতে পারছি না। যদি আপনাদের কোনো অন্যরকম কোনো উত্তর হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এর উত্তর হবে কিন্তু 63/2, অর্থাৎ 31 × 1/2 দিনে কাজটি শেষ করবে। আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব।
3 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, একটি শ্রেণীর ছাত্রছাত্রীদের সারিবদ্ধভাবে সরলরেখা অনুযায়ী সাজানো হয়েছে। রোহিত ওই শ্রেণীতে যে কোনো দিক থেকে একাদশতম স্থানে আছে, তাই ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী উপস্থিত আছে। তো যে কোনো দিক থেকে যদি আপনার বাম দিক থেকে অথবা ডান দিক থেকে যদি ধরে, তাহলে রোহিত আছে একাদশতম স্থানে। তাহলে এদিকে 11তম স্থানে আছে, ওদিক থেকে 11তম, 11 11 22। যেহেতু রোহিত একজন মানুষ, তাহলে একজনকে দুবার ধরলে হবে না, তাই আপনাকে কী করতে হবে, 22 বিয়োগ 1 করতে হবে, তাহলে 21 হবে। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী রয়েছে, তাহলে ওই শ্রেণীতে মোট 21 জন ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 31 দাগের প্রশ্নে চলে যাব। 31 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক সংখ্যা বসান। এখানে আছে 0 5, তারপরে 12 21 এইসব আছে। তো এখান থেকে 0-র সঙ্গে 5 যোগ করুন, তাহলে 5 হয়েছে। 5-এর সঙ্গে আপনি 7 যোগ করুন, তাহলে 12 হয়েছে। 12-র সঙ্গে আপনি 9 যোগ করুন, তাহলে 21 হয়েছে। 21-এর সঙ্গে আপনি 11 যোগ করুন, 21 আর 11 আপনার হয়ে যাবে 32। 32-এর সঙ্গে আপনি 13 যোগ করুন, তাহলে 32-এর সঙ্গে 13 যোগ করলে হয়ে যাবে 45। তাহলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে অবশ্যই 32 বসবে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের যে প্রশ্নটা আছে, একজন ছাত্রকে বলা হলো একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করে 3 যোগ করো। সে সে তা না করে তার পরিবর্তে প্রথমে 3 যোগ করে পরে 2 দিয়ে গুণ করলো। সে যদি উত্তর 20 পেয়ে থাকে, তাহলে সঠিক উত্তর কী হবে। তো এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর আমি এই 17 ধরছি। মনে করুন 17 হচ্ছে সঠিক উত্তর। তা 2 দিয়ে গুণ করতে হবে, 3 যোগ করতে হবে। তাহলে এখান থেকে 17 থেকে আপনি 3 বিয়োগ করুন। 17 থেকে যদি আপনি 3 বিয়োগ করেন, তাহলে আপনার এসে যাবে 14। এই 14টাকে আপনি 2 দিয়ে ভাগ করুন, তাহলে হয়ে যাবে 7 দিনের 14। তাহলে এখানে বলেছে একজন ছাত্রকে বলা হলো একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করুন। তাহলে 2 দিয়ে গুণ করা মানে 7কে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে হয়ে যাবে 7 দিনের 14। তার সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে 17। তাই সঠিক উত্তর 17। এখন এটা আমার সঠিক হয়েছে কিনা দেখতে গেলে নিচের জিনিসে যেতে হবে, নিচের যে প্রশ্ন মানে যেগুলো আছে সেগুলোতে যেতে হবে। এখন এখানে বলেছে দেখুন, সে তা না করে এর পরিবর্তে প্রথমে 3 যোগ করে, অর্থাৎ 7-এর সঙ্গে প্রথমে 3 যোগ করলে কত হবে, 7 যোগ 3, তাহলে হয়ে যাবে 10। তাকে কি করেছে, 2 দিয়ে গুণ করেছে। তাকে 2 দিয়ে গুণ করা মানে 10 দিনও 20। সে যদি উত্তর 20 পেয়ে থাকে, তা দেখুন 20 পেয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই সঠিক উত্তরটা কত হবে, সঠিক উত্তর কিন্তু সি, অপশান 17। অপশান সি হবে 17, কিন্তু এর সঠিক উত্তর হবে, সঠিক উত্তর 17। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 33 দাগের প্রশ্নে চলে যাব। বলছে নিচের সারিটিতে কয়টি বিজোড় সংখ্যা আছে যেগুলি অন্য একটি। এবার আমরা এই পাশে চলে যাব, এই পাশে একটু টানবো, টেনে দেখবো এখানে কী লেখা আছে। বিজোড় সংখ্যা দ্বারা অনুসৃত। তাহলে এখানে এখানে যে বিজোড় সংখ্যা দ্বারা অনুসৃত আছে সেগুলো কি, তো এর মধ্যে এর সঠিক উত্তর হবে কিন্তু 4, সি অপশন হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 34 দাগের প্রশ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক সংখ্যা বসান। এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থান আছে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে আপনার সঠিক সংখ্যা বসাতে হবে। এখানে আছে 16 2 15 4 13 7 10 11 6 3 জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এটাকে কীভাবে এটা সমাধান করবো, তো দেখুন আমরা যদি এরম করি, 2 আর 2 হলে 4, 4 আর 3 হলে 7, 7 আর 4 হলে 11, 11 আর 5 হলে 16। আমরা যদি এই 16 দেবো। সেমভাবে দেখুন এখানে 16 থেকে 1 বাদ দিলে 15, 15 থেকে 2 বাদ দিলে 13, 13 থেকে 3 বাদ দিলে 10, 10-এর থেকে আপনার 4 বাদ দিলে 6, অর্থাৎ 6 আর 4 10 আর 3 13, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 2 15, 15 আর 1 16। সেমভাবে এখানে 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 4 11, 11 আর 5 16। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 34 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। 35 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, একটি ঘড়িতে সময় দেখাচ্ছে দুপুর 1টা 30। যদি মিনিটের কাঁটা দক্ষিণ অভিমুখে থাকে, তাহলে কোন দিকে ঘন্টার কাঁটাটি রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, উত্তর পশ্চিম আর উত্তর পূর্ব। তো ঘড়িতে সময় দেখাচ্ছে কত, 1টা 30 মিনিট, দুপুর 1টা 30।